হ্যালো এভরিওয়ান। একজন স্বেচ্ছাচারী একনায়ক কতখানি ভয়ঙ্কর হতে পারে তা এই কিছুটা সময়ের মধ্যে বা বিগত কয়েকদিনের মধ্যে আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারছি। আজ এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমি এসেছি। একজন একনায়ক যখন ক্ষমতায় আসে সে তখন বলে, আমি আপনাদেরকে রক্ষা করব, আমি আপনাদেরকে এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাব, এই রাষ্ট্রকে সেরা দেশ বানাবো। ঠিক একইভাবে একই ডায়লগ দিয়ে একই বক্তব্য পেশ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন দ্বিতীয়বারের জন্য। আর এই দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হবার পর তিনি গোটা পৃথিবীতে তার যে একছত্র আধিপত্য কায়েম করবার জন্য তিনি তার যে বিভৎসতা সেটা ছড়িয়ে দিচ্ছে বিভিন্নভাবে। কখনো তিনি রাষ্ট্রনায়কদের ভয় দেখাচ্ছেন। আমরা এই বিষয়ে যাবার আগেই দেখে নেব যে গোটা পৃথিবীকে যিনি ভয় দেখাচ্ছেন সেই ভয়ের মধ্যে তার দেশের নাগরিকরা আজ কেমন আছে, তার দেশের নাগরিক কতটা সুরক্ষিত, তার দেশের নাগরিকরা তারা কি প্রকৃতপক্ষে স্বাধীনতার আস্বাদ পাচ্ছে, এই বিষয়েই আমরা দেখব। দেখব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে দিনের পর দিন বিভিন্ন রাষ্ট্রের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। কখনো তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন। কখনো তিনি ট্যারিফের হুমকি দিচ্ছেন, কখনো বলছেন এই দেশের উপর 50% ট্যারিফ চাপাবো, 100%, 500% অব্দি ট্যারিফ চাপিয়ে দেব, ওই দেশের অর্থনীতির কোমর ভেঙে দেব, আমাকে রাগানো যাবে না, আমাকে চটানো যাবে না। এই ধরনের কথা বলে বিভিন্ন রাষ্ট্রের উপর বোঝা চাপিয়ে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে তিনি বিপর্যস্ত করে তুলেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে একদম সোজা সাপটা কথায় বলে নিজের সম্পত্তির মতো করে যে গ্রিনল্যান্ড আমার চাই, গ্রিনল্যান্ড আমার চাই। মানে কি, আমেরিকার মনে হলো যে ওটা যেন আমেরিকার কোনো একটা প্রদেশ বা নিজস্ব সম্পত্তি কারো কাছে ছিল, টপ করে সেটা গিলে নেব, এই রকম একটা মানে আবদার বলতে পারেন আপনারা। এবং অযাচিত, অনভিপ্রেত এবং অনধিকার আবদার। এই আবদার করেই যে তিনি ক্ষান্ত তা নয়, কখনো বলছে ইরানকে ধ্বংস করে দেব, ইরানকে চুরমার করে দেব। আমেরিকার এই সর্বগ্রাসী যে মনোভাব, এই মনোভাবের পেছনে তার যে যে অভিসন্ধিগুলো রয়েছে সেই অভিসন্ধি আজ বিশ্বের মানুষরা বুঝতে পারছে। কিন্তু তাহলে এই ধরনের হুমকি যখন দেশের বাইরে দিচ্ছে, তাহলে অবশ্যই তার দেশের অভ্যন্তরের ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত, আমরা এটা ভাবছি। সত্যিই কি তাই? না, একদমই নয়। দেশের অভ্যন্তরে আজ আমেরিকার অবস্থা অত্যন্ত শোচনীয়। তার দেশের নাগরিকরা সেই দেশের সরকার, সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা দ্বারা আজ ভীষণ ভীষণভাবে নিপীড়িত এবং নির্যাতিত। কিরকম একটু দেখে নিই। দেখুন, এই ইউএস আমেরিকার একটা সংস্থা, তার নাম হলো কি আইসিই, অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এটা একটা বিভাগ। এই বিভাগটা তৈরি হয়েছিল যখন 2002 সালে 9/11 যে হামলা হয়েছিল, অর্থাৎ 11 এইটা তৈরি হয়েছিল। এই 9/11 হামলার পরিপ্রেক্ষিতে এই 2002 সালে এই ডিপার্টমেন্টটা তৈরি করা হয়েছিল। যখন বিদেশ থেকে যারা ভারতবর্ষে আসে, আমেরিকায় আসে, সেই আমেরিকান নাগরিকদের ছাড়া বাইরের দেশের নাগরিকদের আমেরিকায় থাকবার যাদের প্রকৃত অধিকার নেই, তাদেরকে আমেরিকার অনভিপ্রেত অভিবাসী হিসাবে ধরে নিয়ে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া বা গ্রেপ্তার করা। কিন্তু এই ডিপার্টমেন্টটাকে ট্রাম্প আসবার পর নতুন করে ক্ষমতায়ন দেওয়া হলো। ক্ষমতায়ন দেওয়া হলো কি, বলা হলো যে প্রথমত ফার্স্ট তোমাদেরকে দেয়া হবে এমন একটি রক্ষা কবচ, যে রক্ষা কবচে তোমরা যা কাজ করবে সেই কাজের জন্য তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না। শুধু তাই নয়, তার শাস্তি স্বরূপ তোমাদের ডিপার্টমেন্টের কেউ কোনোদিন কোনোভাবে শাস্তি পাবে না।
অর্থাৎ এই রকম একটা রক্ষা কবচ দিয়ে বলে দিল যে এখন থেকে এরা বিভিন্ন জায়গায় অভিবাসন অনভিপ্রেত অভিবাসীদেরকে ধরবার জন্যে বা ইললিগাল মাইগ্রেন্টদের ধরবার জন্যে তারা যে কোনো জায়গায় রেড করতে পারে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিবাহের অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং সাধারণ যে শোভাযাত্রা, সেই রকম জায়গাগুলো, ধর্মীয় অনুষ্ঠান, সেখানেও আজ আইসিই পৌঁছে যাচ্ছে। এই পৌঁছে যাওয়ার এত তাগিদ কেন? এবার আসি যে এই তাগিদের মূল জায়গা হলো এই অভিবাসন দপ্তরকে এই বলে দিয়েছে যে পার ডে ৩,০০০ করে ইজ ডে, অর্থাৎ প্রত্যেক দিন কমপক্ষে ৩,০০০ করে এই রকম ইললিগাল মাইগ্রেন্টকে খুঁজে বের করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে বা গ্রেপ্তার করতে হবে। এবং নির্ধারণ করে দেওয়ার ফলে, এই ৩,০০০ একটা টার্গেট ফিক্সড করে দেওয়ার ফলে আজ এই ডিপার্টমেন্ট মুনি মিস্ত্রির মতো বিভিন্ন আমেরিকান নাগরিকদের গ্রেপ্তার করছে। আমেরিকার অভ্যন্তরে আজ একজন মা জানে না তার সন্তান গ্রেপ্তার হয়েছে কবে ফিরে আসবে। একজন স্ত্রী সে জানে না তার স্বামী গ্রেপ্তার হয়েছে কবে ফিরবে। এমন একটি চরম বিপর্যয় অবস্থায় সেই দেশের নাগরিকরা কোনোভাবেই সুরক্ষিত বোধ করছে না। আবার শুধু তাই নয়, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে যখন এইরকম একটি ঘটনা সামনে এলো যে এই যে দেখছেন গ্রেপ্তার করেছে মুবাসির খলিফ, এই মুবাসির খলিফকে যখন গ্রেপ্তার করা হলো, মুবাসির খলিফ হোসেন, একে গ্রেপ্তার করলে এর বয়স ছিল ২০ বছর। এ জানালো যে আমার কাছে আমেরিকার গ্রিন কার্ড রয়েছে, আমি আমেরিকার বৈধ একজন নাগরিক। কিন্তু আইসি এর কোনো কথা তোয়াক্কা না করে একে গায়ের জোরে অ্যারেস্ট করলো। এবার ভাবুন যে একটি দেশের নাগরিক, সে নাগরিক কার্ড দেখাবে বা সে নাগরিক বলার পরেও তারপর তাকে জোরপূর্বক একটি দপ্তর যখন গ্রেপ্তার করে নেয়, তার মূল কারণ হয়ে দাঁড়ায় ওই টার্গেট ফিক্সড করে দেওয়া। কারণ যে কোনো মূল্যে তাকে প্রতিদিন ওই ৩,০০০ গ্রেপ্তারি দেখাতে হবে। এই ধরনের কার্যকলাপ আমেরিকার অভ্যন্তরে আজ ভীষণ এক বিপর্যয় সৃষ্টি করেছে। এরপর আসি অত্যন্ত দুঃখের মতো একটি বিষয়, যেটা দেখলে আপনার আমার প্রত্যেকেরই মানে খারাপের চরম সীমানায় পৌঁছে যেতে হবে। যেটা যে এই ৬ বছরের একটি বাচ্চা, তাকে গ্রেপ্তার করেছে আইসি। কেন? এই ৬ বছরের বাচ্চাটাকে গ্রেপ্তার করা হয়েছে এই উদ্দেশ্যে যে একে দিয়ে টোপ হিসাবে ব্যবহার করে এর বাবাকে ধরা যাবে। অর্থাৎ একজনকে ধরতে, যদি আমি ধরেও নিই যে একজন অপরাধী, সেই অপরাধীকে ধরবার জন্য তার পরিবারের অন্য লোককে টোপ হিসাবে ব্যবহার করা, এ কোনো যুক্তিসঙ্গত রাষ্ট্রের পক্ষে কখনো সম্ভব? বিশেষত যে আমেরিকা বলে আমি হচ্ছি গোটা পৃথিবীর নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার মূল স্তম্ভ। অর্থাৎ যেখানে যেখানে আজ পর্যন্ত আমেরিকা আক্রমণ করেছে, তার আগ্রাসী মনোভাব নিয়ে গেছে, সেখানেই সে জানিয়েছে যে এই দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে না, তাই আমেরিকা ঠিকা নিয়েছে সেই দেশের মৌলিক অধিকার রক্ষা করার। পেছনে অন্য কারণ আছে, সেই কারণকে সামনে না এনে, এই কারণকে সামনে এনে সে সেই দেশের উপর জোরপূর্বক বল নামিয়ে তার রাষ্ট্র ব্যবস্থার যে চরম শক্তি সেটা প্রয়োগ করে সেই দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই বহু উদাহরণ এভাবে রয়েছে। এই বাচ্চাটিকে যখন গ্রেপ্তার করবার পর এর জানতে চাওয়া হয় যে কে গ্রেপ্তারের কারণ কি, তখন বলল যে একে গ্রেপ্তার করলে নাকি এর বাবা এসে স্বইচ্ছায় ধরা দেবে। এর পরবর্তীতে আসি যে আইসি এইভাবে বিভিন্ন জায়গায় যেখানেই জমায়েত সেখানেই পৌঁছে যাচ্ছে আইসি। এবং শুধু তাই নয়, একটি মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, ছোটখাটো যে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে ঢুকে সেখান থেকে লোক গ্রেপ্তার করছে। আপনি বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছেন, রক্ষা নেই, সেখানেও আপনাকে ধরছে। দেখুন কিরকম অবস্থা। যখন এই নিকোল গোল্ড বলে একজন ৩৭ বছর বয়সী, সে যখন তার বাচ্চাকে ছাড়তে স্কুলে গেছে, সেই সময় আইসি তাকে গ্রেপ্তার করবার জন্য, গাড়ি থেকে গ্রেপ্তার করবার জন্য বলেছে।
এরপর যখন নিকোল গাড়ি থেকে নামতে চায়নি বা নিকোল সময় নিতে চেয়েছে, তখন তাকে সরাসরি গুলি করে হত্যা করেছে। আজ আমেরিকার অভ্যন্তরে বহু নাগরিক তারা এই ধরনের রাষ্ট্র নিপীড়নের মাধ্যমে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা সত্যিই ভয়ঙ্কর এবং নির্মম। পৃথিবীর ইতিহাসে এই সময় সেই সময় ছিল যখন হিটলার এই ধরনের কাজ করত, আর এই সময় এসছে বর্তমান সময়ে নব্য হিটলার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। এই রকম গোটা পৃথিবী যে শুধু আজ বিপর্যস্ত তাই নয়, তার অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে নাগরিকরাও বিপর্যস্ত। একটি দেশের, আপনারাই বলুন, একটি দেশের সম্পদ বলতে কি বোঝায়? তার নাগরিকরাই দেশের সম্পদ। যেমন পিতামাতার কাছে সন্তান সম্পদ, তেমনি দেশমাতৃকার কাছে তার নাগরিকরা সম্পদ। তাহলে নাগরিকরা যদি স্বাধীন চেতনা, স্বাধীনভাবে থাকা এই ন্যূনতম অধিকারটুকু না পায়, তাহলে সেই দেশটা বিকশিত হবে কি করে? আজ তো তাদের গলার টুটি টিপে ধরা হচ্ছে। বিভিন্ন সংস্থাকে যখন চরম ক্ষমতা প্রদান করে, তখন ইঙ্গিত যায় যে এই রাষ্ট্রনায়কের সঠিক লক্ষ্য নেই। এই রাষ্ট্রনায়ক আগামী দিনে দেশের পক্ষে অত্যন্ত খারাপ বা বিপর্যয়ের বার্তা বয়ে নিয়ে আসছে। সতর্ক থাকবেন আপনিও, আমিও। সেই সঙ্গে বলবো যে আমেরিকা যে গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে, আর আমেরিকার অভ্যন্তরে এই রকম পরিস্থিতি যা আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনারাই বলুন যে এই পরিস্থিতিতে আমেরিকা সম্পর্কে আপনাদের মনোভাব কি। ফলে আপনাদের মনোভাবগুলো যা আছে তা কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে প্রত্যেকে ভালো থাকবেন। আর নতুন কি সম্পর্কে জানতে চান সেটা জানালে সেই সম্পর্কে আলোকপাত করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।